সে আমার নিঃস্বার্থ ভালোবাসা পর্ব ৭। ঘুণপোকার অত্যাচার দেখেনি এমন মানুষ বোধহয় বিরল, আবার নাও হতে পারে। কি নিদারুণ অত্যাচার তার! ক্যাথিকে আনার পর বেডে শুয়ে পড়ে এই মুহূর্তে মনে হচ্ছে একটা অদৃশ্য ঘুণে পোকা কুটকুট করে একটু একটু করে কুটকুট করে কাটছে তার মস্তিষ্ক। কাকে সে মিস করছে সেটা জানে না। এটা নিয়ে অবশ্য তার কোনো সমস্যা নেই। সবকিছু জানতে নেই। যা জানতে নেই তা কেন মস্তিষ্ক তুলি তবলা নিয়ে বসে থাকবে। সে তো এই অত্যাচার নিতেই পারছে না। সে মন মস্তিষ্কে এই অসভ্য কষ্ট থেকে মুক্তি দিতে ধরেই নিল বাবা মাকে সে মিস করছে। নতুন সেই ব্যক্তিটা শুধু তার মা। নিশ্চয়ই মায়ের জন্য মন এমন করছে। মাকে কি একটা ফোন করবে? কয়টা বাজে এখন বাংলাদেশে? এয়ারপোর্ট থেকে ফিরে যে সে শুয়েছে, ঘুম তো আসেনি, শুধু উদ্ভট সব চিন্তা ভাবনা। মাথায় ঘুরপাক খাচ্ছে, অলস ভঙ্গিতে বিছানা ছাড়ে। ঘুম ঠিকঠাকভাবে না হওয়াতে মাথা ঝিমঝিম করছে। জানালার কাছে গিয়ে এগিয়ে আলগোছে পর্দাটা সরায়। এক ফালি সোনার রোদ্দুর এসে পড়ে জানালার কপাটে। এখন জানালার কাজগুলো খুলে দিলে মিষ্টি রোদ গায়ে মাখলে হয়তো ভালো লাগবে। সে হুলতে দুলতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। মাথায় পানিও দেয়, তবে অস্থিরতা কমে না। এমন হলে তো স্ট্রং মানুষটাও অসুস্থ হয়ে পড়বে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে যায়। তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে মায়ের নাম্বারটা ডায়াল করে। রিং হওয়ার সাথে সাথে আমেনা বেগম রিসিভ করলেন। হয়তো ফোন তার হাতেই ছিল। তিনি ফোনের স্ক্রিনে ছেলের মুখটি দেখে আনন্দিত হন। মাকে দেখে আহনাপের ভালো লাগে। সে মিষ্টি হেসে জিজ্ঞেস করে, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ বাবু, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ, শুধু মাথাটা একটু ব্যথা করছে। এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরে একটু শুয়েছিলাম, ঘুম হচ্ছে না। আবার এত জার্নি করলাম, সম্ভবত সেজন্যই একটু আগে থেকে মাথাটা ব্যথা অনুভব করলাম। দেখেছিস, যেতে না যেতে আরো অসুস্থ হয়ে গিয়েছিস। কত করে বললাম আর কয়েকটা দিন থাক, শুনলি না আমার কথা। এখন তোর টেক কেয়ার কে করবে বল তো? রিল্যাক্স আম্মাজান, একটু মাথা ব্যথা তো ঠিক হয়ে যাবে। তুমি অত চিন্তা করো না তো। তাছাড়া কেথিও তো আছে, সব সময় পাগলামি। বিড়াল করবে তোর দেখাশোনা? মায়ের রাগ দেখে আহনা ফেঁসে ফেলে। বালিশে মাথা রেখে বলে, কি যে বলো মা, কেথিও মানুষের চেয়ে কম না। অনেক ভালোবাসে আমায়, বুঝেছো? আমারও তো বুঝে কাজ নেই। তুই মেডিসিন নিয়ে এক্ষুনি কড়া লিকারে চা খেয়ে সব হবে। তুমি এত ব্যস্ত হইও না তো। বাড়ির সবাই কেমন আছে বলো? সবাই ভালো, কিন্তু তোকে ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা লাগছে বাবু। মন খারাপ করো না আমার সোনা মা। আমি আবার আসবো। মা, একটা কথা বলি? তুই অনুমতি নিচ্ছিস কেন? বল না, কি বলবি? খুব কষ্ট হচ্ছে না রে বাবু? তুমি আসবে আমার কাছে, কিছুদিন থাকবে? চুপ করে থাকেন আমেনা বেগম। নিষ্পলকভাবে দেখেন ছেলেকে, মৌনতা কাটিয়ে জিজ্ঞেস করেন, তোর কি মন খারাপ? মন খারাপ শব্দটি মনে মনে আওড়াতে থাকে আহনাব। তার কি সত্যি মন খারাপ? কাউকে মিস করলে কি মন খারাপ লাগে? হবে হয়তো। মায়ের সাথে কথা বলে শান্তি তো লাগছে, তবে কেন যেন মনে হচ্ছে মিস করা মানুষটি মা ব্যতীত অন্য কেউ। মাকে নিশ্চিন্ত রাখতে বলল, আরে না, তোমাকে আর আমার কাছে রাখতে ইচ্ছে করে তাই বললাম। তুমি বাবার সাথে কথা বলে রেখো। এখন রাখি, আচ্ছা? মনে করে মেডিসিন নিস কিন্তু, আর ফোন দিস রাতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ফোন রেখে কিছুক্ষণ ঝিম মেরে শুয়ে থাকে আহনাব। পরক্ষণে মনে পড়ে ক্যাথিওর কথা। ফিরে এসে ও সাথে সাথে ক্যাথিওকে বাড়িতে নিয়ে এসেছিল। খাটে তো ছিল, এখন কোথায় গেল? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে অবশেষে পাওয়া গেল সোফার চিপায়। ধরতে গেলে দৌড়ে পালাচ্ছে। আহনাব দাঁড়িয়ে পড়ে, কোমরে হাত রেখে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর আবার কি হলো? রাগ করেছিস? জীবজন্তুর কথা বলার ভাষা নেই হয়তো। আছে, তবে মানুষ জাতের সেই ভাষা বোধগম্য নয়। তবে ওদের চোখের ভাষায় যা বলার, যা বোঝার বুঝিয়ে দেয়। এই মুহূর্তে ক্যাথিওর চোখের ভাষাও বলছে সে ভীষণ অভিমান করেছে আহনাপের উপর। সরল হেসে চুপায় বসে বলে, তোর এত অভিমান আসে কোথা থেকে? তোকে কি ওই বাড়িতে খেতে দেয়নি? বাড়ির কলিং বেলটা বেজে ওঠে তখন। আহনাপ উঠে যায় দরজা খুলতে। হলুদ গাউন পরে পাশের ফ্ল্যাটে সেই বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে রয়েছে। সোনালি সিল্কি চুলগুলো ঘাড়ের উপর ছাড়ানো। মুখে সব সময়কার মতো মিষ্টি হাসি। দেখে মনে হচ্ছে হলুদ একটা পরী। ওর হাতে ছোট্ট একটা চায়ের ফ্লাক্স আর 2 পিস স্যান্ডউইচ।
মেয়েটির নাম হানি। সে সুন্দর করে হেসে স্পষ্ট ইংরেজিতে জিজ্ঞাসা করল, কেমন আছো আঙ্কেল? আহনাপা উত্তরে হেসে ইংরেজিতে বলল, আলহামদুলিল্লাহ ভালো। মামুনি, তুমি কেমন আছো? ভালো, মা তোমার জন্য খাবারগুলো পাঠিয়েছে। আহনাপ ওর হাত থেকে খাবারগুলো নিয়ে বলল, ভিতরে আসো। হানিকে নিয়ে ভিতরে যায় আহনাপ। ক্যাথিও দৌড়ে আসে হানিকে দেখে। হানি ওকে কোলে নিয়ে আদর করে। আহনাপ মন খারাপের ভান করে বলে, বাপরে ক্যাথিও, দেখছি হানির ভক্ত হয়ে গেছে। হানি হেসে বলল, জানো আঙ্কেল, ক্যাথিও তো তোমার উপর ভীষণ রাগ করেছে। আহনাপ ফ্লাক্স থেকে চা ঢালে, চোখ দিয়ে বলে, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি। আমার কাছে আসছে না। তুমি এত দেরি করলে কেন এবার? অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই লেট হয়ে গেছে। কথাটা শুনে হানি আঁতকে ওঠে। ছোট মানুষ, তাই সব কিছুতে একটু বেশি ভয় পায়। আহনাপ আবার আশ্বস্ত করে বলল, সে এখন সুস্থ এবং ভালো আছে। গ্যাঞ্জাম পার্টির সকলে এখন যে যার পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত। সকলেরই ভালো একটা রেজাল্ট চাই। সারা বছর বই খুলে পাতা না নাড়লেও পরীক্ষার সময় সব সিরিয়াসনেস ভাবে এসে প্রত্যেকের মাঝে ভর করে। যদিও বর্ষা এবং আহিল এর ব্যতিক্রম। ওদের সিট পাশাপাশি পড়লেও আশঙ্কা থেকেই যায়, যদি কড়াঘাট পড়ে তাহলে তো সারে সর্বনাশ হয়ে যাবে। এজন্য পাসমার্ক তুলকে যতটুকু না পড়লেই নয়, ততটুকু পড়া নিজেদের আয়ত্তে নিচ্ছে বাকিরাও। বর্ষার চিন্তাভাবনা অবশ্য আরেকটু ভিন্ন। তার শুধু পাস নয়, অবশ্যই ভালো একটা রেজাল্ট চাই। একমাত্র ভালো রেজাল্ট পারে ভালো একটা চাকরি তাকে দিতে, মুগ্ধ স্বাধীন একটা জীবন দিতে। তাই সে পুরো দমে নিজের পড়াগুলো কমপ্লিট করছে। মাঝে মাঝে আমেনা বেগম আহিল এবং বর্ষার রুমে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। রেনু সময় মতো চা, নাস্তা, পানি এগুলো ঘরেই দিয়ে দিচ্ছে। পরীক্ষার সময় ঘুম নিয়ে আসে। প্রিপারেশন ভালো হওয়ার সত্ত্বেও প্রচুর নার্ভাসনেস কাজ করছে বর্ষার। এটা তো নতুন নয়, প্রতিবারই বোর্ড পরীক্ষার সময় তার এমন অনুভূতি হয়। নার্ভাস থাকলেও প্রথম পরীক্ষাটা বেশ ভালো হয়। গ্যাঞ্জাম পার্টির আশিক সবার এক্সাম শেষ হলে হল থেকে বের হয়ে আশিক বলে, তার শার্টের কলার উঁচিয়ে, মামা আমারে আর ঠেকায় কে? আহিল বড় করে জিজ্ঞেস করে, গোল্ডেন আসবে তো? আশিক মুখটা ঝামটা মেরে ধমকের স্বরে বলে, আমি বর্ষা নাকি? আমি আশিক। গোল্ডেনের উপরে কি আরো ভালো রেজাল্ট আছে জানতে চাই তো লামিয়া। আশিক বলল, নিচে আছে। আমি বলতে চাচ্ছি পরীক্ষা ভালো দিছি, আমার পাশ কেউ আটকাতে পারবে না। জুই গুরুম করে ওর পিঠে কিল বসিয়ে বলল, ধুর আজাইরা। আশিক মিথ্যা চোখ গরম রাঙিয়ে বলল, দেখ জুই, তোর কুই কুই আগে সহ্য করেছি, কিন্তু এখন আর করব না। অন্যর গার্লফ্রেন্ড আমাকে টাচ করুক, এটা আমার পছন্দ না, বুঝেছিস? জুই উত্তরে মুখে কিছু বলল না, তবে উড়াধুরা আরও কয়েকটা কিল ঘুষি পিঠে বসিয়ে দিল। বর্ষার জুইকে থামিয়ে বলল, আহা বেচারাকে আর মারিস না। আশিক বলল, একমাত্র তুই ছেলেদের কষ্ট বুঝিস বর্ষা, লাভ ইউ দোস্ত। আশিকের এই কথায় আহিল হেসে বলল, কি বললে? বর্ষা আমাদের কষ্ট বোঝে? হাসালি। আহিলের মুখের কথা মুখেই রয়ে গেল। শেষ হওয়ার পূর্বে ধারাম করে ওর পিঠে কিল পড়ল। ব্যথায় নাক মুখ কুঁচকে ফেলে সে। দিদার মিটিমিটি হেসে বলে, কেন মামু সব জায়গায় মুখ খুলতে যাও? কথা শেষ করে আহিল আর বর্ষা বাড়িতে চলে আসে। আহিল তার ঘরের দিকে যাচ্ছিল। বর্ষা ব্যস্ত পায়ে পিছু পিছু ডেকে বলল, শোন শোন। আহিল দাঁড়ায়, পিছু ঘুরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে। বর্ষা এনিয়ে বিনিয়ে বলে, বাড়িতে ভাবির অনেক কষ্ট হয়ে যায়। তিয়াস তো ছোট, ওকে সামলানো, আবার বাড়ির কাজ, বুঝেছিস তো? আহিল বিরক্ত হয়ে বলে, তুই বাড়ির কাজের লোক নাকি? একথা বলছিস কেন? ওটা তো আমারও বাড়ি, তাই না? তোকে বাড়ির কাজের লোক বলে তো গণ্য করে না তারা। তুই এত খ্যাপা কেন আমার পরিবারের উপর? উত্তরটা তোর খুব ভালো করে জানা আছে। যাই হোক, তুই ভাইয়াকে কিছু বলিস না। অনেক দিনই তো থাকলাম, আর কত? তাছাড়া ঘুরতে যাওয়ার ব্যাপারে কোনো সমস্যা নেই। কবে কোথায় যাব আমাকে জানিয়ে দিস, তাহলেই তো হলো। তার মানে তুই যাবি? বর্ষা, তুই চলেই যাবি? অসহায় দৃষ্টিতে আহিলের দিকে তাকিয়ে থাকে। আহিলও কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে যা। বর্ষার হাসি প্রসারিত হলো। আহিল যে রাগ করেনি এতেই অনেক খুশি হয়ে বলল, থ্যাংক ইউ দোস্ত। উত্তরে আহিল হালকা হেসে ড্রয়িং রুমে চলে যায়। বর্ষারও তৈরি হওয়া শেষ, তাই সে ব্যাগ নিয়ে বসার ঘরে চলে আসে। রুহুল আমিনের উদ্দেশ্যে বলে, ভাইয়া চলো। রুহুল আমিন উত্তর দেওয়ার আগেই আমেনা বেগম বললেন, চলো আবার কি? সকালে না খেয়ে যাবে নাকি? এখন ক্ষুধা নেই আন্টি, বলল বর্ষা। আমি সেসব শুনছি না, না খেয়ে যেতে পারবে না। যেতে হয় খেয়ে তারপর যাবে। রুহুল তুমিও আসো। রুহুলকে খেতে বসালো
বসতে হলো। জহির চৌধুরী আরও আগে অফিসে চলে গেছেন। আমিনা বেগমও তার সাথে সকালেই নাস্তা করে নিয়েছেন। এখন শুধু বর্ষা, আহিল আর রুহুল খাচ্ছে। রেনুও আরও সকালে খেয়ে নিয়েছে। খেতে খেতে আমিনা বেগম আর রুহুল গল্প করছে। বর্ষা ও আহিল নিশ্চুপ খাচ্ছিল আর ওদের গল্প শুনছিল। খাওয়ার পর চুকে বর্ষা বাড়ির সবার থেকে বিদায় নিয়ে রিকশায় উঠে বসে। অনেকদিন এখানে থাকায় মায়া জন্মে গেছে, বিধায় এখন বেশ খারাপ লাগছে। বাড়িতে পৌঁছে ভিতরে যেতে তিয়াস ফুপি বলে দৌড়ে আসে। বর্ষা হাত বাড়িয়ে তিয়াসকে কোলে তুলে নেয়, গালে মুখে চুমু দিয়ে আদর করে। তিয়াস গলা জড়িয়ে কাঁধে মাথা রাখে। দেখে মনে হচ্ছে কত শান্তশিষ্ট, কিন্তু তিয়াস ভীষণ চঞ্চল প্রকৃতির ছেলে। কুসুম বারান্দায় বসে সিলিন্ডারের গ্যাসের চুলায় রান্না করছিল। তিয়াসকে কোলে নিয়ে বর্ষা কুসুমের কাছে যায়, জিজ্ঞেস করে কেমন আছো ভাবি। কুসুমের মুখ অন্ধকার, সে চোখ মুখ কালো করেই বলল ভালো। ওখানে পার্মানেন্ট থেকে যেতে পারতি, নবাব নন্দিনী হয়ে গেছিস না তুই। বর্ষা দাঁড়িয়ে থাকে। বাড়িতে ফেরার যে আনন্দটুকু সাথে করে নিয়ে এসেছিল তা এখন কুসুমের তিরস্কার নষ্ট করে হয়ে গেছে। তিয়াস ওর মায়ের রাগের প্রতিবাদ করে বলল ফুপুলে বকবা না, মাপব তোমালে। কুসুমের ছেলের কথা সহ্য হয় না। রুহুল এ পর্যায়ে কুসুমকে মৃদু ধমক দিয়ে বলল থামবে তুমি। এরপর বর্ষার দিকে তাকিয়ে বলল তুই তিয়াসকে আমার কোলে দে, তুই ঘরে গিয়ে ফ্রেশ হ। বর্ষা কোনো বাক্য ব্যয় না করল না, তিয়াসকে ভাইয়ের কাছে দিয়ে ব্যাগ নিয়ে ভিতরে চলে গেল। কুসুম বেশ জোরে জোরে বর্ষাকে শুনিয়ে শুনিয়ে রুহুলকে বলছিল এতদিন তো পরীক্ষা শেষ হোক বলে বোনকে আহ্লাদ দিয়ে রেখেছিলে, এখন তো পরীক্ষাও শেষ, আর বসে খাওয়াতে পারবো না বলে দিলাম। এবার নিজের রাস্তা নিজেকে দেখতে বলো, হয় চাকরি বাকরি কিছু করতে বলো, না হয়তো বিয়ে শাদী দিয়ে দাও। অনেক করেছো, আর মায়া করো না। রুহুল কিছু বলছে কি না বর্ষা শোনেনি, তবে কুসুমের কথা শুনতেই তার চোখ ফেটে অশ্রু নির্গত হয়। ভাই ভাবির সংসারে বুঝি সে এত বেশি হয়ে গেছে। হাতের উল্টো পিঠে চোখ মুছে নেয় সে। কুসুম না বললেও সে চাকরি করতো এবার, কারো গলগ্রহ হয়ে থাকার ইচ্ছে তার নেই। ফ্রেশ হয়ে বর্ষা বারান্দায় আসে, ফের কুসুমকে বলে তুমি ওঠো, আমি রান্না করছি। কুসুম ধম মেরে বসে থাকে, এরপর উঠে চলে যায়। তিয়াসকেও সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তিয়াস যায়নি। বর্ষা বান্না করতে করতে তিয়াসের সাথে দুষ্টুমি করছে। তিয়াসের সুড়সুড়ি অনেক বেশি, একটু সুড়সুড়ি দিলে খিলখিল করে হেসে ওঠে। অর্ধেক রান্না কুসুমই করে ফেলেছে, তাই বর্ষার রান্না শেষ করতে বেশি সময় লাগলো না। ভাত তরকারি সব ঘরে রেখে এসে বারান্দা আর উঠোন সুন্দর করে ঝাড়ু দিল। এরপর তিয়াসকে গোসল করিয়ে মাথায় তেল, শরীরে লোশন দিয়ে খাইয়ে দিয়েছিল। কুসুমের কাছে দিয়ে আসার পরও তিয়াস থাকবে না। তিয়াস সে বর্ষাকে ছাড়তে চাচ্ছে না। কুসুম কড়া দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছে। বর্ষার দৃষ্টি অসহায়। কুসুম ছেলের রাগ বর্ষাকে দেখালো, জোরে ধমক দিয়ে বলল কাঁদাচ্ছিস কেন? দেখছিস না থাকতে চাচ্ছে না এখানে, তবুও জোর করছিস। এখন ওর ঘুমানোর সময়, ঘুম পাড়িয়ে দিয়ে যাস। বর্ষা কিছু বলল না, তিয়াসকে কোলে করে বাইরে বেরিয়ে এলো। তিয়াসের মাথা ওর কাঁধে রেখে পিঠে হালকা চাপড় দিতে দিতে ছড়া বলছে। বর্ষা বারান্দায় আর উঠোনে হাঁটাহাঁটি করে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তখনই লামিয়া আর জুই এসে বাড়িতে উপস্থিত হয়। ওরা চেঁচাবে তার আগে বর্ষার ঠোঁটের উপর আঙুল রেখে ইশারায় চুপ করতে বলল। ফিসফিস করে বলল তিয়াস ঘুমাচ্ছে। ওরাও সাবধান হয়ে যায়। ফিসফিস করে বলল বাড়িতে যে চলে আসবি জানাসনি কেন? আমিই জানতাম না, আহিল ওর বাসায় নেই। বাড়িতে গিয়ে তোদের না পেয়ে ভাবলাম পালিয়ে গেলি নাকি দুজনে। আবার পরে রেনু আপা বলল তুই চলে এসেছিস, আর আহিল কোথায় গেছে জানি না। ফোন দিলাম কোনো রেসপন্স নাই। কথাগুলো বলল। জুই থাপ্পড় খাবি, পালাবো কেন আমরা? আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই। আরে ভাই মজা করছি, রাগ করিস না জানু। লামিয়া বর্ষার এক হাত ধরে বলল বাদ দে তো এসব, জরুরি একটা খবর দিতে এসেছি। কাল আমরা গ্যাঞ্জাম পার্টি মিলে ঘুরতে যাচ্ছি, সাথে নেহাল আর সুভাষ ভাইয়াও যাবে। তোরা কাপলরা যাবি যা, মাঝখান থেকে আমাদের কেন কাবাব মেয়ে হাড্ডি বানাচ্ছিস? লামিয়া মুখটা একটুখানি করে বলল এটা কোনো কথা বললি বোকারানি? এর আগেও তো আমরা রেস্টুরেন্টে কত দেখা করেছি। আমি কি তোদের চেয়ে ওকে বেশি সময় দিয়েছি বল? প্লিজ তুই না করিস না, তুই বেঁকে গেলে গ্যাঞ্জাম পার্টির বাকি কেউই যাবে না। লামিয়ার সাথে জুইও অনুরোধ করে বলল প্লিজ চল চল সোনা পাখি, না করিস না। ওরা খুশি হয়ে বর্ষাকে জড়িয়ে ধরে। পিয়াস নড়ে চড়ে উঠতেই বর্ষাকে ছেড়ে দিয়ে বলে
তুই সকালে রেডি হয়ে থাকিস, আমরা 10টায় মাইক্রোবাস নিয়ে আসব, তোকে বাড়ি থেকে পিক করব। আচ্ছা, এখন তাহলে যাই, কাল দেখা হবে। বসবি না? না রে, নেহালের সাথে দেখা করতে হবে। বর্ষা হেসে বলল, আচ্ছা সাবধানে যাস। কেয়া রাতে ঘুমানোর সময় শুয়ে বলল, একটা শোরুমে লোক নেবে একজন, কিন্তু সমস্যা হলো মালিকের বউ খুব দরজাল স্বভাবের। বর্ষা হেসে বলল, তাতে কি, কাজ ঠিকঠাক করলেই তো হলো। পারবি তো তুই? পারতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গিয়ে কথা বলবো, এখন ঘুমা। আচ্ছা। সকালে ভোরের দিকেই বর্ষার ঘুম ভাঙে। ফজরের নামাজ পড়ে চুলায় ভাত বসিয়ে দেয়, তরকারি কেটে বারান্দা উঠোন সব ঝাড়ু দেয়, রান্নাবান্না শেষ করে থালা বাসন ধুয়ে ধুয়ে ফেলে। এই বাড়িতে কেউ তেমন চা খায় না, সকালে চা বানানোর বাড়তি ঝামেলাটাও নেই। কে আর রুহুল খেয়ে দিয়ে কাজে চলে যায়, কুসুম নিজের ঘরেই খায়। বর্ষাও খেয়ে দিয়ে সব কাজ করে রাখে। ঘুরতে যাবে বলে যাওয়ার সময় তো বলে গিয়েছিল 10টার দিকে আসবে। এখনো হাতে সময় আছে, তাই ময়লা কিছু কাপড় চোপড় সাবান দিয়ে ভিজিয়ে ধুয়ে শুকাতে দেয়। কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিয়ে অনেকটা ভিজে গেছে, তাই নিজেও গোসল সেরে নেয়। কখন ফিরবে আজ তার তো কোনো ঠিক নেই। বোরকা পরে হিজাব বাঁধছিল, তখনই তিয়াসকে কোলে নিয়ে কুসুম ঘরে আসে। বর্ষাকে জিজ্ঞেস করে, রেডি হচ্ছিস যে, কোথাও যাচ্ছিস? তোমাকে কাল বললাম না সবাই মিলে ঘুরতে যাব। কুসুম একটুখানি সময় চুপ করে থেকে বলল, যাওয়া লাগবে না আজ ঘুরতে, কে ফোন করেছিল, শোরুমে মালিকের সাথে কথা বলেছে। কুসুম একটুখানি সময় চুপ করে থেকে বলল, যাওয়া লাগবে না আজ ঘুরতে, কে ফোন করেছিল, শোরুমে মালিকের সাথে কথা বলেছে, তারা আজই যেতে বলেছে। বর্ষা আহত হয়, বিমর্ষ হয়ে বলে, ভাবি কাল থেকে যাই প্লিজ, ওরা অনেক আশা নিয়ে আসবে, আমি না গেলে নিরাশ হবে। কুসুমের মেজাজ গরম হয়, সে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, তোর মামার বাড়ি নাকি ওটা, যে যখন মন চায় তখন যাবি? চাকরি কি তোর চেহারা দেখে দেবে? আজ না গেলে যখন অন্য কাউকে নিয়ে নিবে তখন আবার বসে থাকবি নতুন চাকরির জন্য, বসে বসে গিলবি। আর তোর বন্ধুরা যে নিরাশ হবে বললি, ওদের নিরাশায় আমার কি? ওরা তোকে খাওয়ায় নাকি পড়ায়? বর্ষার বলার মতো কিছুই নেই। আবার চাইলে হয়তো অনেক কিছু বলতে পারে, কিন্তু যাদের আশ্রয়ে থাকছে খাচ্ছে তাদের মুখের উপর বলবেই বাকি। এ কথা তো সত্যি, চাকরিটা খুবই প্রয়োজন। কুসুম কড়া কণ্ঠে বলল, কোনো রকম কান্নাকাটি ছাড়া এখনই যাবি বলে 20টা টাকার একটি নোট হাতে গুজে দিয়ে দিল। বর্ষা তাই করল। হিজাব বাঁধা শেষ করে কেয়া শোরুমে চলে গেল। প্রতিমধ্যে হাতের উল্টো পিঠে এতক্ষণ যাবৎ লুকিয়ে রাখা অশ্রুকণাগুলো মুছে নিল। আহনাব জগিং করে বাড়িতে ফিরে এসে গার্ডেনে পায় কেথিওকে। লেজ গুটিয়ে বসেছিল। আহনাবকে দেখতেই দৌড়ে কাছে চলে যায়। কোলে তুলে মাথা চুলকে দেয় আহনাব। ভেতরে গিয়ে কেথিওকে ড্রয়িং রুমে রেখে গোসল করে রেডি হয়ে আসে। ডাইনিং রুমে কেথিওকে ওর খাবার দিয়ে নিজের খাবার খেয়ে নেয়। আহনাব বাহিরে যাওয়ার আগে আদর করে বলে, দুষ্টুমি করবি না, কোনো জিনিস কিন্তু এলোমেলো করবি না বলে দিলাম। চোখ দুটো পিটপিট করে তাকালো, এর অর্থ হচ্ছে সে আহনাবের কথা রাখবে। আহনাব হেসে দরজার বাইরে থেকে লক করে অফিসে চলে যায়। এর আগে তো অনেকবার তাকে বাংলাদেশে যেতে হয়েছে, আবার দরকার শেষে সুইজারল্যান্ডে ফিরেও আসতে হয়েছে, কখনো তো এমন হয়নি। অফিসে গিয়ে সে মাকে ফোন করে, বেশ কিছুক্ষণ মায়ের সাথে কথা বলে। অফিসের কাজে দুপুরের লাঞ্চ টাইমে বাংলাদেশ থেকে হোয়াটসঅ্যাপের ভিডিও কল আসে। ফোন রিসিভ করে বলে, কি অবস্থা? হঠাৎ কি মনে করে ওপাশ থেকে ইমরান বলল, খাচ্ছিস নাকি, পরে ফোন করব। আরে না না, সমস্যা নাই, বল কেমন আছিস? আল্লাহ রেখেছে ভালোই, আলহামদুলিল্লাহ। তোর কি খবর বল? আমিও ভালো আলহামদুলিল্লাহ। ফোন করেছি একটা দরকারে। গার্লফ্রেন্ডকে কল না দিয়ে ইমরান কিনা আমায় কল করে, কথাটা বলে শেষে আহনাব মুচকি হাসে। ইমরানও হেসে বলে, লজ্জা দিস না তো, আচ্ছা বল কি দরকার? আগামীকাল গার্লফ্রেন্ডের জন্মদিন, তো ওকে ড্রেস থেকে শুরু করে কসমেটিক জুতা সব গিফট করতে চাচ্ছি, কিন্তু সমস্যা হলো এসবের মানে মেয়েদের জিনিসপত্র কেনায় আমি খুব আনাড়ি। তুই তো আফরিন আর আন্টির জন্য সব সময় নিজেই পছন্দ করে সব কিছু কিনিস, তোর পছন্দ একদম চোখ ধাঁধানোর মতো, তাই ভাবলাম তুই পারবি আমাকে হেল্প করতে। আহনাব হেসে বলল, বারে, গার্লফ্রেন্ডের ড্রেস কসমেটিক পছন্দ করে দেওয়ার জন্য সুদূর বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের বন্ধুকে ফোন করেছিস? ভাই, তোর নাম তো গিনিস বুকে দেওয়া উচিত। পিঞ্চ মারিস না সব সময়, যখন নিজের কেউ আসবে তখন বুঝবি। অত বুঝে কাজ নাই, কি পছন্দ করতে হবে দেখা। ওয়েট, আমি শোরুমেই আছি, দেখাচ্ছি। ব্যাক ক্যামেরা অন করে ইমরান। কাউন্টারে গিয়ে ওনারকে বলে, আমি জুয়েলারি কসমেটিক এসব দেখব। এদিকে সেলসম্যান কোথায়?
ওনার ইমরানকে হাসি মুখে বলল, ডেকে দিচ্ছি। একটা ছেলেকে ডেকে বলল, নতুন মেয়েটা কোথায়, ওকে ডাক। ছেলেটি ওখান থেকে নাম ধরে ডাকে, বর্ষা, বর্ষা, ম্যাডাম তোমাকে ডাকছে। বর্ষা নামটি শুনে চকিতে ফোনের স্ক্রিনের দিকে তাকায় আহনাব। খাওয়া শেষ করে নিজের কেবিনের দিকে যাচ্ছিল বলে দৃষ্টি ছিল পথের দিকে। এবার সেই স্ক্রিনের দৃষ্টি দেখতে পায় ঝাড়ু হাতে বর্ষা তড়িঘড়ি করে এদিকে আসছিল, এবং এটা সেই বর্ষা, নাম শুনে যার কথা আহনাবের প্রথম মনে এসেছিল। কিন্তু মেয়েটা এখানে কেন, তাও ঝাড়ু দিচ্ছে? সে চুপচাপ তাকিয়ে থাকে। ছেলেটি বর্ষার হাত থেকে ঝাড়ুটি নিয়ে ফিসফিস করে বলল বর্ষাকে, একটু ভীতিই দেখালো তাকে। সে কাউন্টারে আসতে ওনার রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল, উনি কি দেখবে দেখাও। বর্ষা হাজার চেষ্টা করে কসমেটিক সাইডে গেল। ঘেমে চেহারার অবস্থা খারাপ, হাত দিয়ে বারবার ঘাম মুছেও কোনো লাভ হচ্ছে না। বর্ষা যতটা সম্ভব হাসার চেষ্টা করে জিজ্ঞাসা করে, কি লাগবে স্যার? সেলসম্যানের প্রথম কাজটাই হচ্ছে হাসি মুখে থাকা সর্বদা, যতই কষ্ট হোক, খারাপ লাগুক না কেন। কাস্টমারের সামনে একদম সেসব প্রকাশ করা যাবে না। সবসময় মুখের হাসি মুখোশ লাগিয়ে রাখতে হবে। কাস্টমারদের কথা বলে কনফারেন্স করতে হবে। ইমরান হেডফোন লাগিয়েছিল বিধায় আহনাপের কথা বর্ষা শুনতে পাবে না। ইমরান বলল, সব ব্র্যান্ডের লিপস্টিক, মেকআপ করতে যা যা প্রয়োজন সেগুলো দেখান। বর্ষা একে একে সব বের করে সামনের ডেস্কের উপর রাখছিল। আহনাপও তখন অনিমিষ দৃষ্টিতে ঘামযুক্ত চেহারার বর্ষার শুকিয়ে যাওয়া মুখটি দেখছিল। মেয়েটার প্রতি একটা সফট কর্নার বোধহয় রয়েছে তার। চলবে ইনশাআল্লাহ।